নতুন কাহিনী, বিক্রম বেতাল গল্পে গাথা মঞ্জুরি, বিক্রম বেতাল সবার মনের রূপকথা, বিক্রম বেতাল স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। বহুকাল আগে পূর্ব ভারতে কেশপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন শ্বেতাঙ্ক। মহারাজ শ্বেতাঙ্কের এক রানী ও একমাত্র পুত্র দেবকুমার। শ্বেতাঙ্কের সুশাসনে রাজ্যের প্রজারা সুখে শান্তিতে বসবাস করতেন। রানী ও পুত্রকে নিয়ে মহারাজ শ্বেতাঙ্কও সুখে দিন কাটাতে থাকেন। একদিন মহারানী বললেন, মহারাজ, বহুদিন হয়ে গেল পিতামাতার সঙ্গে সাক্ষাৎ হয়নি। আপনি যদি অনুমতি দেন তবে কিছুদিনের জন্য আমি তাদের সাথে দেখা করে আসতে চাই। ঠিক আছে মহারানী, তুমি যখন চাইছো তবে যাও, কিন্তু দেবকুমারকেও সঙ্গে নিয়ে যেও। তবে আমি আগামী কালই রওনা দিতে চাই মহারাজ। আপনি আমার যাত্রার ব্যবস্থা করে দিন। ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। এই, কে আছো? আজ্ঞে মহারাজ। এখনই মহামন্ত্রীকে ডেকে পাঠাও। যথা আজ্ঞা। প্রণাম মহারাজ। মহামন্ত্রী, মহারানী এবং যুবরাজ দেবকুমারের যাত্রার আয়োজন করুন। আগামীকালই মহারানী তাঁর পিত্রালয়ে যেতে চান। যথা আজ্ঞা মহারাজ। মহারানী যুবরাজ দেবকুমারকে সঙ্গে করে পিত্রালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। বেশ কিছু দিন কেটে গেল। মহারাজ একদিন মহামন্ত্রীকে ডেকে বললেন, মহামন্ত্রী, মহারানী যুবরাজ কেউ নেই। সারাদিনের কাজের শেষে বড় একা লাগে। রাজ্যভার সামলাতে সামলাতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আজ একটু বাইরের খোলা হাওয়ায় বেরিয়ে আসতে চাই। তা কোথায় যাবেন মহারাজ? আপনি বলুন, আমি এখনই আপনার যাত্রার ব্যবস্থা করে দিচ্ছি। বহুদিন শিকারে যাইনি, তাই ভাবছিলাম আজ ওই পূর্বের জঙ্গলের দিকে যদি যাওয়া যায়। ঠিক আছে মহারাজ, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। না 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 মহামন্ত্রী, কোনো আয়োজনের প্রয়োজন নেই। আমি একটু একা থাকতে চাই, তাই কোনো প্রহরীরও প্রয়োজন নেই আমার। কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয় মহামন্ত্রী, আপনি আপনি এখনই আমার যাত্রার আয়োজন করুন। আচ্ছা মহারাজ, আমি এখনই ব্যবস্থা করছি। মন্ত্রীর আপত্তি সত্ত্বেও মহারাজ শ্বেতাঙ্ক শিকারের উদ্দেশ্যে একাই রওনা দেন পূর্বের গভীর জঙ্গলে। চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত মহারাজ এসে পৌঁছন জঙ্গলের মধ্যে এক বড় দুর্গের সামনে। আশ্চর্য, এই ঘন জঙ্গলে দুর্গ এলো কোত্থেকে? কি আছে ভিতরে, একবার গিয়ে দেখি তো। কে আপনি? আমি কেশপুরের মহারাজ শ্বেতাঙ্ক। কিন্তু কিন্তু আপনি কে? এই ঘন জঙ্গলের মধ্যে
এই পুরো দুর্গে একা একা কি করছেন আপনি? আমি রাজমুকুট বানাচ্ছি মহারাজ। রাজমুকুট? হ্যাঁ মহারাজ, এই মুকুটের অসীম ক্ষমতা আছে। এই মুকুট যে পরবে তার অসীম ক্ষমতা জন্মাবে। ত্রিলোক বিজয়ী হয়ে উঠবেন তিনি, অনন্ত সুখ লাভ করবেন তিনি। হ্যাঁ মহারাজ, এই মুকুট তৈরির সময় যে ব্যক্তির সাথে আমার প্রথম দেখা হবে তাকেই যেন এই মুকুট পরিয়ে দিই আমি। এ আমার গুরুর আদেশ। তবে আমায় দিন এ মুকুট। আপনার সাথেই আমার প্রথম দেখা হলো, তাই এই মুকুটের ওপর প্রথম অধিকার আপনারই। এই নিন। এখন থেকে মহারাজ তুমি আমার অনুগত হয়ে থাকবে। রাজ্যের রাজা হয়ে সিংহাসনে বসবে তুমি, কিন্তু রাজ্য চালনা করব আমি। চলো মহারাজ শ্বেতাঙ্গ, এবার রাজ্যে ফেরা যাক। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন রাজ্যের ছোট রানী। হ্যাঁ, ছোট রানী? মহারাজের এ কি হলো? এভাবে হঠাৎ বিবাহ করতে গেলেন কেন আবার? যত সব ভীমরতি। কি রানী বাবা, দানা নেই সোনা নেই, কোথেকে একটা ছোট রানী হয়ে বসলো? এইবার মহারাজ শ্বেতাঙ্গ রাজ্য শাসন করব আমি। কি সাংঘাতিক! কে কে ওখানে? আমায় ছেড়ে দিন। আর তা হয় না মহামন্ত্রী, কারণ তুমি সব জেনে ফেলেছো। শোনো শোনো শোনো, মহারাজ ঘোষণা করেছেন সমস্ত বাকি থাকা খাজনা প্রজাদের আগামী 3 দিনের মধ্যে রাজকোষে জমা করতে হবে। যে ব্যক্তি জমা করবে না তাকে রাজ কারাগারে বন্দি করা হবে। হ্যাঁ, ইয়া কি? মহারাজ তো এমন ছিলেন না। আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না। একে অনাবৃষ্টিতে খেতে ফসল শুকিয়ে কাঠ, তার ওপরে এইভাবে। আমাদের মহারাজ তো এমন ছিলেন না। বেশ কিছু দিন কেটে গেল। আসি পিতা। আয় মা, আয়, সাবধানে যাস। বহুদিন পিতার কাছে থাকার পর মহারানী যুবরাজ দেবকুমারকে সঙ্গে করে পথে চলতে চলতে মহারানী দেখেন। এ কি, আমার দেশবাসীদের এমন লাগছে কেন? কারো মুখে হাসি নেই, যেন কত কষ্ট চেপে রেখেছে। সারথি, দ্রুত দ্রুত প্রাসাদে চলো, কোনো বিপদ হলো না তো? মহারাজ, মহারাজ! কে আপনি? মহারাজ, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আমি মহারানী, এই আপনার পুত্র দেবকুমার। মহারানী?
রাজ্যের মহারানী। প্রহরী, এখনই এখনই এদের রাজ্য থেকে দূর করে দাও। হ্যাঁ, মহারাজ, মহারাজ, কে ও? কি যাতা বলছে? আসুন, আসুন মহারানী। প্রহরী, এসব আমি কি দেখছি? কে ও? মহারাজ আমাদের চিনতে পারলেন না? জানি না মহারানী, জানি না কে উনি, কিভাবেই বা মহারাজের সাথে এখানে এলেন। সব কিছু শেষ হয়ে গেল, সুখের রাজ্য আমাদের। মহামন্ত্রী কোথায় প্রহরী? জানি না, জানি না মহারানী, কোনো খোঁজ নেই তার। এ নিশ্চয়ই ওই শয়তানির কাজ। মহামন্ত্রীকে সরিয়ে দিয়েছে। এখন কি উপায়? কি করে ওই শয়তানির কাছ থেকে রাজ্যকে রক্ষা করি, মহারাজকে বাঁচাই? মা, মা একবার গুরুদেবের সাথে দেখা করলে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস বাবা। চল 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 তবে। প্রণাম গুরুদেব। এসেছো মহারানী, বড় দেরিতে এলে মা। হ্যাঁ গুরুদেব, এখন আপনি আমাদের রক্ষা করতে পারেন। আমার রাজ্যকে বাঁচান গুরুদেব, মহারাজকে বাঁচান, দয়া করুন। শোনো মহারানী, আগামী অমাবস্যায় আমি ত্রিকাল ভৈরবীর আরাধনা করব। তখনই জানতে পারবো কেশপুর রাজ্য রক্ষার উপায়। মহারানী ও যুবরাজ দেবকুমার অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন আগামী অমাবস্যার জন্য। কি যে হবে, এখন গুরুদেবী একমাত্র ভরসা। চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে, ঠিক একটা উপায় বেরোবে। অবশেষে সেই অমাবস্যার দিন এসে উপস্থিত হলো। হে দেবী, কেশপুর রাজ্য আজ মহা সংকটে আছে। রাজ্যকে রক্ষা করো দেবী, মহারাজকে বাঁচাও, একটা উপায় বের করে দাও। এই নে, এই খড়ম আর কমণ্ডল সঙ্গে রাখ। কি হবে এতে দেবী? কেশপুর রাজ্যের বর্তমান রানী আসলে এক মায়াবী রাক্ষসী বিজটা। হ্যাঁ, রাক্ষসী? এখন কি হবে গুরুদেব? ওই খড়ম পায়ে পড়লে দ্রুত যে কোনো স্থানে পৌঁছানো সম্ভব। আর ওই কমণ্ডলের জল রাক্ষসীকে বধ করতে সাহায্য করবে তোদের। রাক্ষসী সহজেই রূপ পরিবর্তন করতে পারে, একমাত্র নিজ রূপে থাকার সময় ওই কমণ্ডলের জল ওর গায়ে ছেটাতে পারলেই ওকে বধ করা সম্ভব। আমি আসি। নাও মহারানী, এই খড়ম আর এই কমণ্ডল তোমার কাছে রাখো। কিন্তু গুরুদেব, কে বধ করবে ওই বিজটাকে? আমি বধ করবো ওই রাক্ষসীকে মা। তুই পারবি বাবা? নিশ্চয়ই পারবো মা, তুমি তুমি কিচ্ছু চিন্তা করো না। দাও দাও ওগুলো আমায়। এই নে বাবা। আর দেরি করা উচিত হবে না, এখনই এখনই যেতে চাই আমি ওই রাক্ষসীর কাছে। তবে যা বাবা, কিন্তু খুব সাবধান। আমি আসি। প্রণাম গুরুদেব। এসো বাবা, এসো। দেবী ত্রিকাল ভৈরবীর কাছ থেকে খড়ম ও কমণ্ডল নিয়ে যুবরাজ দেবকুমার রওনা দিল রাক্ষসী বিজটাকে বধ করার উদ্দেশ্যে। তারপর আর পায়ে হেঁটে গেলে চলবে না, এই খড়ম দুটো পায়ে পরে প্রবেশ করতে হবে আমায়। কি আশ্চর্য,
খড়ম দুটো পায়ে পড়তেই আকাশে উড়ে এলাম। এবার আমায় রাক্ষসী বিজটার ঘরে প্রবেশ করতে হবে। মহারাজ শ্বেতাঙ্ক, এখন তুমি একা। এখন থেকে শুধুই কাঠের পুতুলের মতো তুমি চুপ করে সিংহাসনে বসে থাকবে, আর এই বিজয়টা তোমার রাজ্য শাসন করবে। এ স্বপ্ন তোমার কোনোদিনই পূর্ণ হবে না বিজটা। কে রে তুই? আমি যুবরাজ দেবকুমার। যুবরাজ? এই কথা, তবে এই কথা, এই কথা। একমাত্র নিজ রূপে থাকার সময় ওই কমণ্ডলের জল ওর গায়ে ছেটাতে পারলেই ওকে বধ করা সম্ভব। ও মহামন্ত্রী, মহামন্ত্রী, বাবা! দেবকুমার, দেবকুমার, ফিরেছিস তোরা? হ্যাঁ মহারাজ। মহারানী, এসো এসো মহারানী। মহামন্ত্রী? তিনি নেই মহারাজ। কেন? কি হয়েছে মহারানী? মহামন্ত্রী কোথায় গেল? আপনি বিশ্রাম নিন মহারাজ, আগামীকাল আপনাকে সব বলবো। তারপর মহারানীর কাছ থেকে সমস্ত ঘটনা জানতে পারলেন মহারাজ, এবং নিজে দাঁড়িয়ে থেকে ঘোষক মারফত ঘোষণা করালেন অনাবৃষ্টিতে চাষের ক্ষতি হওয়ার দরুন প্রজাদের সমস্ত খাজনা মকুব করা হবে। দেশে আবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে এলো। দেশবাসী আনন্দে মহারাজের জয়ধ্বনি দিতে লাগল। ভালো তো মহারাজ, এই গল্পে কেশপুরের রাজা শ্বেতাঙ্কের চরম শাস্তির জন্যে কে দায়ী? বেতাল, এখানে কেশপুরের রাজা শ্বেতাঙ্কের চরম শাস্তির জন্য দায়ী রাজা নিজেই। কারণ প্রথমত, রাজা মহামন্ত্রীর নিষেধ সত্ত্বেও কোনো প্রহরী ছাড়া একাই শিকারে যান। দ্বিতীয়ত, মহারাজ শ্বেতাঙ্কের রাজ্য সুখে শান্তিতেই চলছিল। সেখানে অনন্ত সুখের লোভে মহারাজের অবিবেচকের মতো সোনার মুকুট পরাটাই উচিত ছিল না। ওই মুকুট পরতে মহারাজকে রাক্ষসী কখনোই বাধ্য করেনি, বরং মহারাজ নিজেই ওই মুকুট পরে নিজের বিপদ ডেকে এনেছেন। তাই মহারাজ শ্বেতাঙ্ক নিজের এই চরম শাস্তির জন্য দায়ী। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম, আমি চললাম।
বেতাল, বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি বেতাল, যেও না, আমি আসছি বেতাল।